নমস্কার দর্শকবৃন্দ, আমার ইয়োগভূমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভাবুন তো, সকালে আপনি যখন ঘুম থেকে উঠছেন তখন আপনার পিঠের দিকে বা আপনার মেরুদণ্ডে একটা চেপে বেঁধে রাখার মতো একটা আড়ষ্ট অনুভব হচ্ছে। আপনি ভাবছেন যে সারা রাত ধরে কেউ হয়তো আমার মেরুদণ্ডটাকে চেপে বেঁধে রেখেছিল, এবং সকালে যখন আপনি ঘুম থেকে উঠে যখন আপনি বসছেন তখন আপনার শরীরের আড়ষ্টতা কাটাতে প্রায় আধা ঘন্টা বা কারো কারো ক্ষেত্রে তার থেকে বেশি সময়ও লাগতে পারে। আপনি বিভিন্ন রকমের হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছেন বা বিভিন্ন রকমের আপনি পেন কিলার টাইপের ঔষধ খাচ্ছেন। যখন খাচ্ছেন তখন আপনার ব্যথা কমে যাচ্ছে, যখন আপনি এটা ছেড়ে দিচ্ছেন তখন আপনার ব্যথা আবার বেড়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন যে এটা একটা সাধারণ কোমর ব্যথা বা এটা একটা মেরুদণ্ডের ব্যথা, এবং সেটা ভেবে আপনি অবহেলা করছেন। দর্শকবৃন্দ, আজ আমি এই ব্যথা নিয়ে আলোচনা করব। আমি বলবো, যদি আপনার এই ব্যথার পিছনে একটা গভীর গল্প লুকিয়ে থাকে বা একটা গভীর রহস্য লুকিয়ে থাকে, হ্যাঁ দর্শকবৃন্দ, ঠিকই শুনছেন। আজ আমি আপনাদের সামনে অ্যানকোলাইজিং স্পন্ডালাইসিস নিয়ে কিছু কথা আলোচনা করব, এবং তার সাথে সাথে আমি আপনাদেরকে বোঝাবো যে এই অ্যানকোলাইজিং স্পন্ডালাইসিস এই কথাটা শুনতে যতটা কঠিন লাগছে বা বুঝতে যতটা কঠিন লাগছে, সেটা আমি আমার মতো করে সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তার সাথে সাথে আমি দুটো ঔষধ আলোচনা করব এই ভিডিওতে, এবং এই দুটো ঔষধ কি কি লক্ষণে আপনারা ইউজ করতে পারবেন আমি সেটা নিয়েও আলোচনা করব। তার সাথে সাথে আমি কিছু হোম রেমেডিস বলবো, কিছু এক্সারসাইজ নিয়ে আলোচনা করব, যেগুলো আপনারা যদি প্রপার বা নিয়ম মেনে যদি চলেন, তাহলে আপনি দেখবেন যে আপনার মধ্যে যে অ্যানকোলাইজিং স্পন্ডালাইসিসের যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক হতে থাকবে। ধরুন, আপনার পরিচিত কেউ যার বয়স প্রায় 30-এর কোঠায়, তিনি যখন রাতে ঘুমোচ্ছেন তার কোমরে একটা চিনচিন করার মতো ব্যথা হচ্ছে, বা হয়তো একটা আড়ষ্ট ভাব হচ্ছে, হয়তো তার কাঁধের জায়গাটায় একটা আড়ষ্ট ভাব হচ্ছে। তিনি যখন সকালে ঘুম থেকে উঠছেন যেন মনে হচ্ছে তার মেরুদণ্ডতে মরচে পড়ে গেছে, তার মেরুদণ্ডটা কেউ চেপে ধরে রেখেছিল। তিনি এতটাই আড়ষ্ট বোধ করছেন যে তিনি ঠিকঠাক করে নাড়াচাড়া করতে পারছেন না, উঠে বসতে পারছেন না। আবার তিনি কিছুটা হাঁটাহাঁটি করছেন, তার ব্যথা কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে। বা তিনি কিছুটা গরমের মধ্যে থাকছেন বা সূর্যের আলোর মধ্যে থাকছেন, তার ব্যথা কিছুটা কমে আসছে। তিনি তারপরে কি করলেন, ডাক্তার দেখালেন, ডাক্তারবাবু তাকে বিভিন্ন রকমের পেন কিলার দিলেন, কিছু রিপোর্ট করলেন, কিন্তু রিপোর্টে ঠিকঠাক যে কারণ সেটা ধরা পড়ল না। কিন্তু দেখা গেল যে পেশেন্ট বা রোগী ব্যথানাশক ঔষধ খেয়ে তিনি কিন্তু অনেকটা ভালো আছেন, কিন্তু কিছুদিন পরে দেখা গেল আবার তার ব্যথাটা ফেরত এলো। এই সমস্যায় সব থেকে বড় লক্ষণ আমরা যেটা দেখতে পাই সেটা হলো দর্শকবৃন্দ, যে রোগী যখন বিশ্রাম অবস্থায় থাকে তার ব্যথা যন্ত্রণাগুলো অনেকটা বেড়ে যায়, সে যখন নাড়াচাড়া করে তার ব্যথা যন্ত্রণাগুলো কমে। অনেকে এটাকে ভুল ভেবে বা ভুলভাবে ট্রিটমেন্ট করেন, বা হয়তো কোমর ব্যথা ধরে নেন, সাধারণ একটা ব্যথা ধরে নেন, পরিশ্রমের একটা ব্যথা ধরে নেন, সেটা ভেবে নিয়ে তারা কিন্তু কি করেন, অবহেলা করেন এবং বছরের পর বছর কাটিয়ে দেন। এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইসিস রোগটা হলো দর্শকবৃন্দ দীর্ঘমেয়াদী একটা প্রদাহজনিত একটা সমস্যা। আপনার যে কোমরের হাড়টা রয়েছে তার সাথে যে জায়গাটায় মেরুদণ্ড যুক্ত হয় সেটাকে আমরা বলি স্যাক্রো ইলিয়াক জয়েন্ট, যেখানে একটা প্রদাহ সৃষ্টি হয়। এবং শরীরের যে ইমিউনিটি পাওয়ার সেটা কি করে, যে যে জায়গাগুলোতে প্রদাহ সৃষ্টি হচ্ছে, শরীরের ইমিউনিটি পাওয়ার সেই জায়গাগুলোকে নিজে নিজে আক্রমণ করা স্টার্ট করে, এবং শরীর সেটাকে আবার নিজে হিল করে, এবং এইভাবে করে চলতে চলতে থাকতে থাকতে কি হয়, যে সেই জায়গাটায় একটা স্তর তৈরি হয় এবং সেই জায়গাটায় একটা প্রদাহ তৈরি হয়। মজার ব্যাপার হলো, এই যে স্তরটা তৈরি হচ্ছে এটা কিন্তু একটা হাড়ের স্তর, অর্থাৎ যে হাড়গুলো নমনীয় ছিল, যেখানে একটা মুভমেন্ট হতো, সেই জায়গাগুলোতে কিন্তু একটা হাড়ের শক্ত একটা স্তর জমা হয়ে যায়। যেমন ধরুন, একটা গাছের ডালপালাকে যেমন ইচ্ছা আপনি তেমনভাবে বাঁকাতে পারবেন বা বাঁকানো যায়, কিন্তু সেই ডালপালাটাকে আপনি যদি শক্ত করে সিমেন্ট দিয়ে যদি আপনি পরিপূর্ণ করে দেন, তাহলে কি হবে, গাছের ডালপালাটা বাঁকানো যাবে না বা মুভমেন্ট করা যাবে না। সেরকমই আপনার মেরুদণ্ডটা মুভমেন্ট করার জন্যই, বা আপনার মেরুদণ্ডটা যেমন ইচ্ছা সেরকম কিন্তু আপনি মুভমেন্ট করতে পারবেন, কিন্তু সেই মেরুদণ্ডের মধ্যে যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলোর মধ্যে যদি কোনো কারণে একটা পাতলা হাড়ের স্তর পড়ে যায় বা একটা হাড়ের মতো শক্ত একটা স্তর পড়ে যায়, তাহলে কিন্তু আপনার মেরুদণ্ডের যে মুভমেন্ট করার কথা সেই মুভমেন্টটা কিন্তু মেরুদণ্ড করতে পারে না। এই জায়গাটাতে কি হয়, একটা প্রদাহ সৃষ্টি হয়, এই জায়গাটাতে একটা ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়।
এবং এই সমস্যাটা যদি দীর্ঘদিন ধরে চিকিৎসা না করা হয়, অবহেলা করা হয়, তাহলে মেরুদণ্ডের একটা স্বাভাবিক যে নমনীয়তা, সেটা মেরুদণ্ড কিন্তু হারিয়ে ফেলে, একদম সোজা হয়ে যায়, শক্ত হয়ে যায়, আড়ষ্ট ভাব হয়ে যায়। এই সমস্যাটা কি হয় যে প্রথম দিকে কিন্তু এটা ধরা পড়ে না। তার কারণটা হলো, যখন আপনার মেরুদণ্ডে প্রথম দিকে ব্যথা উঠবে, তখন আপনি কি করবেন, এই ব্যথাটাকে নর্মাল ব্যথা ভেবে, পরিশ্রমের ব্যথা ভেবে আপনি এটাকে অবহেলা করে দেবেন। আমার কাছে বা আমাদের কাছে যখন পেশেন্ট আসেন, তখন কিন্তু এই যে ব্যথার যে ব্যাপারটা, সেটা অনেক দিন হয়ে যায় এবং এতে কি হয় যে মেরুদণ্ডের কিছুটা অংশ অটোমেটিকলি শক্ত হয়ে যায়। অনেক সময় এর সাথে কি হয় যে বুকের খাঁচাতে একটা ব্যথা হয়, শ্বাস নিতে সমস্যা হয়, চোখে লালচে ভাব দেখা দিতে পারে, গোড়ালিতে ব্যথা হতে পারে, পায়ে ব্যথা হতে পারে, সায়াটিকার পেন হতে পারে। কিন্তু অনেক সময় আমরা কি করি, এইগুলোকে অগ্রাহ্য করে দিই, এগুলোকে কিন্তু অতটা আমরা ভাবি না বা এগুলো নিয়ে আমরা অতটা আলোচনা করি না। কিন্তু এইগুলো আপনার কিন্তু অ্যানকালাইজিং স্পন্ডালাইসিসের থেকে হতে পারে, বা এগুলোর একটা রেফার পেন কিন্তু আমরা এই চোখে বলুন, হাতে বলুন, গোড়ালিতে বলুন, বা হয়তো ধরুন সায়াটিকার পেন বলুন, এগুলোতে কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু এইখানে অনেকটা ভুল হয়। অ্যাকচুয়ালি কি হয় যে আপনার রোগটা যদি ৩-৪ মাসের হয়ে থাকে বা ৫ মাস ৬ মাসের হয়ে থাকে, বা অনেক সময় হয়তো দেখা গেল যে আপনার বয়স ৪০-এর নিচে, তাহলে কি হয় যে এই রোগটাকে প্রপারলি সারানো যায় বা এই রোগটাকে প্রপারলি আটকানো সম্ভব। কিন্তু কি হয়, যদি এর থেকে দেরি হয়ে যায় বা আপনি যদি অনেকটা দেরি করে ফেলেন, তাহলে কি হবে যে আপনার মেরুদণ্ডের একটা মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। আর অনেকে দেরি করেন, অনেকে কিন্তু টাইম মতো ট্রিটমেন্ট নেন না। এছাড়াও আপনি কি কি টেস্ট করতে পারেন, এতে আপনি এমআরআই করতে পারেন বা সিটি স্ক্যান করতে পারেন। এতেই কিন্তু আপনার অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইসিস হয়েছে কিনা, বা সেই জায়গাটায় ডিস্ক প্রোলাপস হয়েছে কিনা, বা সেই জায়গাটায় হাড়ের স্তর পড়েছে কিনা, এটা কিন্তু বোঝা যায়। এরপরে বলবো দর্শকবৃন্দ, হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ। হোমিওপ্যাথিতে আপনি কিন্তু আপনার লক্ষণ ওয়াইজ বা ব্যক্তি মূল্যায়ন করে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করে কিন্তু আপনি আপনার যে পেইন আছে বা যে ব্যথাটা আছে, সেটা কিন্তু আপনি ম্যানেজ করে রাখতে পারবেন। কিন্তু তার সাথে সাথে অবশ্যই মনে রাখবেন যে আপনাকে কিন্তু কিছু হোম রেমেডিস করতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে। কারণ শুধুমাত্র হোমিওপ্যাথিক ঔষধ খাবেন বা শুধুমাত্র আপনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করবেন, তাতেই আপনার ব্যথা কমে যাবে, তা কিন্তু নয়। হোমিওপ্যাথিতে যখনই আপনি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করবেন, তাতে কিন্তু অনেক রকমের লক্ষণ লাগে। যেমন ধরুন মানসিক লক্ষণ, যেমন ধরুন ফিজিক্যাল লক্ষণ, যেমন ধরুন আপনার রোগটা কখন বাড়ছে, কখন কমছে, কোন ওয়েদারে বাড়ছে, কোন ওয়েদারে কমছে, এরকম টাইপের কিন্তু অনেক রকমের কোশ্চেন থাকে, যেটা আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি বা রোগীকে জিজ্ঞেস করি, এবং সেই জিজ্ঞেস মোতাবেক বা রোগী যেটা আমাদেরকে অ্যান্সার দিচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আমরা লক্ষণ বিবেচনা করে আমরা কিন্তু ঔষধ দিয়ে থাকি। এতে কিন্তু রোগীর যা সমস্যা থাকে সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। তার সাথে সাথে আমরা কিন্তু পেশেন্টের কন্ডিশন অনুযায়ী বা রোগীর কন্ডিশন অনুযায়ী আমরা কিন্তু তাকে এক্সারসাইজ করতে দিই, এবং সেই এক্সারসাইজটা করার ফলে এবং হোমিওপ্যাথিক ঔষধ খাওয়ার ফলে কিন্তু পেশেন্টের পেন বা যে যন্ত্রণা বলুন বা যে ব্যথা বলুন, সেটা কিন্তু অনেকটা ম্যানেজ থাকে। এবং তার সাথে সাথে যেটা মেরুদণ্ডের আড়ষ্ট ভাব হয়েছিল বা মরিচা ধরার মতো ফিলিং হচ্ছিল বা মেরুদণ্ড শক্ত হয়ে যাচ্ছিল, সকালে ঘুম থেকে উঠতে পারছিলেন না রোগী, সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবং রোগী তার নিজের যে স্বাভাবিক জীবনযাপন, তাতে কিন্তু সুস্থতা বোধ করেন। তবে একটা জিনিস মনে রাখবেন দর্শকবৃন্দ, যে এই যে চিকিৎসা অর্থাৎ অ্যানকোলাইজিং স্পন্ডালাইসিসের যে চিকিৎসা, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী। আমি যে ঔষধের কথা বলবো, সেই ঔষধের বাদেও কিন্তু অন্যান্য ঔষধও আপনার ক্ষেত্রে লাগতে পারে। তাই অবশ্যই আপনি আপনার লক্ষণ নিয়ে আপনার কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে যান, তার পরামর্শ নিন, তার পরামর্শ মতো কিন্তু আপনি আদার্স কোনো ঔষধ বা আদার্স কোনো হোমিওপ্যাথিক ঔষধ আপনি কিন্তু সেবন করতে পারেন। এইবার আমি আলোচনা করব দর্শকবৃন্দ, যে আমার আজ আলোচনার দুটো যে ঔষধ, তার মধ্যে প্রথম ঔষধ হলো গুয়েকাম মাদার টিংচার। আমরা কিন্তু এই গুয়েকাম মাদার টিংচার, যাদের ক্ষেত্রে দেখা যায় যে জয়েন্টের মধ্যে একটা প্রদাহ হচ্ছে, জয়েন্ট ফুলে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, আড়ষ্ট ভাব হচ্ছে, এবং তার সাথে সাথে জয়েন্টে বারবার প্রদাহ ফিরে আসছে, বারবার পেন ফিরে আসছে, বারবার ইনফ্লামেশন ফিরে আসছে, এবং তার সাথে সাথে অনেক পেশেন্টরা আছেন যারা কিনা ঠান্ডা প্রয়োগ করলে সেই জয়েন্টের উপরে বা ঠান্ডা লাগালে বা বরফ দিলে তাদের কিন্তু খুব বেশি আরাম লাগে। এই জায়গাগুলোতে আমরা কিন্তু গুয়েকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, এটা কিন্তু আমরা ব্যবহার করি। অনেক সময় আমরা কি করি, যে এই ঔষধটা আমরা রিউমাটিক আর্থারাইটিসেও দিয়ে থাকি, এই ঔষধটা আমরা অস্টিও আর্থারাইটিসেও দিয়ে থাকি, এই ঔষধটা আমরা অ্যানকোলাইজিং স্পন্ডালাইসিসেও দিয়ে থাকি, এই ঔষধটা কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যাতেও দেওয়া হয়ে থাকে। তাই অবশ্যই আপনি এই যে গুয়েকাম হোমিওপ্যাথিক ঔষধ, এর লক্ষণ আপনি ভালো করে বুঝুন এবং তারপরে আপনি প্রয়োগ করুন। দেখুন আপনি কিন্তু খুব ভালো রকম রেজাল্ট পাবেন। এরপরে যে ঔষধটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো দর্শকবৃন্দ গলথেরিয়া মাদার টিংচার। অ্যাকচুয়ালি গলথেরিয়া মাদার টিংচারের মধ্যে কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাক্টিভ উপাদান রয়েছে, যার জন্য কি হয়, ব্যথা যন্ত্রণা তাড়াতাড়ি কমে যায়। এবং তার সাথে সাথে আমরা গলথেরিয়ার মধ্যে দেখতে পাই যে অনেক মানুষজন আছেন যারা কিনা একটু নাড়াচাড়া করলে তাদের কিন্তু ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পায়। এছাড়াও অনেকের ঠান্ডাতে ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পায়, অর্থাৎ বৃষ্টি পড়লো তার ব্যথা যন্ত্রণা বেড়ে গেল, শীত পড়লো তার ব্যথা যন্ত্রণা বেড়ে গেল। এছাড়াও যারা গরমে বা গরম দিতে বেশি পছন্দ করেন, যাতে
গরমের সেক নিলে বা সূর্যের আলোর তাপ পড়লে তাদের কিন্তু ব্যথা যন্ত্রণা অনেকটা কমে যায়, বা পেশেন্ট গরম সেক নিলে খুব বেশি আরাম পান। তাদের ক্ষেত্রে এই গলথেরিয়া যে ঔষধটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে দর্শকবৃন্দ। এছাড়াও আপনারা অনেকে আছেন যাদের ব্যথা যন্ত্রণা কোমর থেকে ঘাড়ে চলে যেতে পারে বা ঘাড় থেকে কোমরে নামতে পারে। এছাড়াও মাংসপেশিতে ব্যথা যন্ত্রণা হতে পারে, মাংসপেশি খিঁচ ধরার মতো হতে পারে, মাংসপেশিতে টান ধরার মতো ব্যথা যন্ত্রণা হতে পারে। এছাড়াও সায়াটিকার পেন হতে পারে, অর্থাৎ আপনার কোমর থেকে ব্যথাটা পা বেয়ে নিচের দিকে নামতে পারে, বা কোমর থেকে আপনার মেরুদণ্ড বরাবর ব্যথাটা উঠতে পারে। বিশেষ করে স্নায়ুর পেন যদি হয়, নার্ভ যদি ইনভলভ থাকে, বা নার্ভের পেন হচ্ছে, চিনচিন করা ব্যথা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গলথেরিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, বা সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। এরপরে যে গুরুত্বপূর্ণ কথাটা হলো দর্শকবৃন্দ, সেটা হলো যে আপনারা খাবেন কি করে এই ঔষধগুলো। এই যে গুয়েকাম হোমিওপ্যাথিক ঔষধের নাম বললাম বা গলথেরিয়া হোমিওপ্যাথিক ঔষধের নাম বললাম, এটা আপনারা মাদার টিংচার ফর্মে খেতে পারেন, 6 পোটেন্সিতে খেতে পারেন, বা 30 পোটেন্সিতে আপনারা খেতে পারেন। যদি আপনি মাদার টিংচারে খান তাহলে আপনি কিভাবে খাবেন, এই ঔষধের মধ্যে যে ঔষধের লক্ষণটা মিলবে শুধুমাত্র সেই ঔষধটা 10 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলের সাথে মিশিয়ে আপনি কিন্তু কিছুদিন বা টানা 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ আপনার সমস্যা মতো আপনি কিন্তু খেতে পারেন। যদি আপনি 6 বা 30 পোটেন্সি খান তাহলে এক্ষেত্রে 2-3 ফোঁটা 2-3 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2-3 বার খাওয়ার আগে আপনি কিন্তু টানা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আপনার সমস্যা মতো আপনি কিন্তু খেতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, আপনি যদি ভাবেন যে আমি হোমিওপ্যাথিক ঔষধ খাবো বা যে কোনো ঔষধ খাবো আমার সমস্যা সেরে যাবে, তা কিন্তু নয়। ঔষধ আপনার জীবনের একটা অংশ মাত্র। আপনাকে কি করতে হবে যে এই ঔষধ খাওয়ার পাশাপাশি কিছু কিছু আপনার যে অভ্যাস সেটা চেঞ্জ করতে হবে। প্রথমত আপনি কি করতে পারেন, আপনি শক্ত বিছানায় চিত হয়ে ঘুমাতে পারেন। এতে আপনার যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইসিসের যে ব্যাপারটা আছে সেখানে কিন্তু আপনি একটা উপকার পাবেন। এছাড়াও যখন আপনি চেয়ারে বসবেন তখন আপনি সোজা হয়ে বসুন, বা আপনি যদি কোথাও বসে থাকেন সেটাতে আপনি সোজা হয়ে বসুন। ঘাড় নিচু করে বা কোমর নিচু করে এঁকে বেঁকে আপনি কিন্তু বসবেন না। এতে কি হবে, যদি আপনি এঁকে বেঁকে না বসেন বা ঘাড় নিচু করে যদি না বসেন তাহলে আপনার পুরো যে শরীরের ভরটা আছে সেটা মেরুদণ্ড বরাবর হবে, এবং আস্তে আস্তে আপনার যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইসিসের যে ব্যাপারটা বা মেরুদণ্ড যে আড়ষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু ধীরে ধীরে ঔষধ খাওয়ার সাথে সাথে কমতে থাকবে। এছাড়াও দর্শকবৃন্দ, আপনি যদি হালকা ব্যায়াম করেন বা স্ট্রেচিং করেন, বা আপনার যদি সাঁতার কাটার অভ্যেস থাকে আপনি করতে পারেন। এতে দেখবেন যে আপনার মেরুদণ্ডটা নমনীয় হবে, এবং শরীরের যে মাংসপেশি আছে, শরীরের যে হাড় আছে সেটাতে কিন্তু স্ট্রেচিং হবে, এবং আপনার অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইসিসের যে ব্যাপারটা সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এছাড়াও দর্শকবৃন্দ, আপনাকে কিন্তু খাদ্যাভ্যাসেও বা আপনার যে খাওয়ার যে ব্যাপারটা আছে সেখানেও কিন্তু আপনাকে নজর দিতে হবে। আপনার খাবারের মধ্যে শাকসবজির পরিমাণ বাড়াতে হবে, মাছের পরিমাণ বাড়াতে হবে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়াতে হবে, দরকার পড়লে ভিটামিন ডি, ক্যালসিয়াম জাতীয় যে খাবারগুলো আছে সেগুলোর পরিমাণ বাড়াতে হবে। এতে কি হবে যে আপনার যে অ্যানকোলাইজিং স্পন্ডালাইসিস হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। যদি আপনার অ্যালকোহল সেবন করার অভ্যেস থাকে বা ধূমপান করার অভ্যেস থাকে, বা আপনার কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অভ্যেস রয়েছে, অত্যাধিক পরিমাণে ফ্রাইড ফুড, ফাস্ট ফুড এগুলো যদি খাওয়ার অভ্যেস রয়েছে সেগুলোকে কিন্তু কমাতে হবে, বা আপনার প্রচুর পরিমাণে চা কফি খাওয়ার অভ্যেস রয়েছে সেটাও কিন্তু আপনাকে কমাতে হবে। কারণ এগুলো কি করবে যে ওষুধের অ্যাকশনটা কাটিয়ে দেবে, বা আপনার শরীরের মধ্যে যে ক্ষতিকারক পদার্থগুলো আছে সেগুলোর পরিমাণটা বাড়িয়ে দেবে, যা কিনা আপনার অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইসিসটাকে সারাতে অনেকটা কিন্তু বিলম্ব করে ফেলবে। এছাড়াও দর্শকবৃন্দ, যদি আপনি কোনো ভারী জিনিস তোলেন, বা হয়তো আপনি ভারী বাইক চালাচ্ছেন, বা হয়তো আপনি কোনো কিছু ভারী কিছু জিনিস এদিক থেকে ওদিক করছেন, সেটা কিন্তু করতে যাবেন না। আপনার হাতে যেন দুটো হাতে সমানভাবে ভর আসে এরকম টাইপের আপনি কাজ করুন। এছাড়াও আপনার কিছুদিন আপনি এই বাইক চালানো থেকে বা ভারী কিছু তোলা থেকে আপনাকে কিন্তু বিশ্রাম নিতে হবে। এতে দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এছাড়াও দর্শকবৃন্দ, যদি দেখা যাচ্ছে যে আপনার ব্যথা যন্ত্রণা ঠান্ডাতে বা ঠান্ডা কিছু দিলে আপনার ব্যথা যন্ত্রণা কমছে, আপনি সেটা করতে পারেন। যদি দেখা যাচ্ছে যে আপনার গরম সেক দিলে বা সূর্যের আলো পড়লে বা একটু তাপ লাগলে আপনার ব্যথা যন্ত্রণা কমছে, তাহলে ঘরোয়া পদ্ধতিতে আপনি কিন্তু সেক নিতে পারেন, বা আপনি কিন্তু ঠান্ডা গরম কিছু একটা সেক নিয়ে আপনি আপনার ব্যথা কমিয়ে রাখতে পারেন। এতেও দেখবেন যে ওষুধ খাওয়ার পাশাপাশি আপনার যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এছাড়াও দর্শকবৃন্দ, অবশ্যই মনে রাখবেন যে আপনার যে সমস্যা বা আপনার যে পিঠে ব্যথা বা কোমরে ব্যথা সেটাকে অবহেলা না করে অবশ্যই সঠিক টাইমে সঠিকভাবে রোগ নির্ণয় করে সঠিকভাবে যে ঔষধ খাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আপনাকেই ঠিক করতে হবে। সবসময় মনে রাখবেন দর্শকবৃন্দ, দীর্ঘমেয়াদী কোনো একটা রোগ নিয়ে বসবাস করা অবশ্যই উচিত নয়, কারণ ব্যথা, ক্লান্তি এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আপনাকে কি করবে, ঘিরে ধরবে এবং আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলবে। এবং এই সমস্যাটা বা এই যে মানসিকভাবে ভেঙে পড়াটা এটা একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আবার এটাও সত্যি যে অনেক মানুষরা আছেন যারা কিনা ঠিকঠাকভাবে ঔষধ খাচ্ছেন এবং তার সাথে সাথে তিনি হোম রেমেডিসও মেনে চলছেন, তার সাথে সাথে তিনি চিকিৎসকের পরামর্শও মেনে চলছেন, এবং তার সাথে সাথে তার যে সমস্যাটা বা তার যে অ্যানকোলাইজিং স্পন্ডালাইসিসটা সেটা অনেকটা কম থাকছে, এবং তিনি স্বাভাবিক যে জীবনযাপন সেটাও কিন্তু করতে পারছেন। আশা করব দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং
এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যারা আমার কাছ থেকে পেইড কনসালটেশন চাইছেন তারা অবশ্যই এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে আপনি লিঙ্ক নিয়ে আপনি আপনার ডেট টাইম বুক করে আপনি আপনার পেইড কনসালটেশন আপনি কিন্তু নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগভূমি চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।